নমস্কার, আমি সুস্মিতা। ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ একটা নতুন দিন আর নতুন করে একটা ব্লগ শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন ব্লগটা শুরু করি। দেখতে পেলেন তো প্যান্ট্রিটার কি দশা, এত জিনিসপত্র হয়ে গেছে যেগুলোকে রাখার জন্য মাটিতে সব স্থান পেয়েছে। তাই অ্যামাজনে এরকম একটা র্যাক দেখছিলাম, যেটা আমার এই প্যান্ট্রির সাথে ভালোভাবে সেট করা যাবে। তো আজকে ভাবলাম যে এটাকে একটুখানি গুছিয়ে রাখি। আসলে নিচে পড়ে থাকে আর দেখছেন কি দশা হয়ে আছে, কোন মশলা কি আছে, এমন হয়েছে যে একই মশলা আবার কিনতে হয়েছে। ভালোভাবে সাজানো গোছানো একটু থাকলে তাহলে বোঝা যায় যে কোনটা শেষ হয়ে এসছে বা কোনটা আমার এখন আবার কিনতে হবে। তো এখন একটুখানি ভালোভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি। অনেক দিন এই জায়গাটা পরিষ্কার করা হয়নি, তো আর চারপাশটা কেমন হয়েও আছে। তো যখন ভাবলাম যে যখন র্যাকটাকে রাখবই তখন একটুখানি গুছিয়ে নিই, একটুখানি পরিষ্কার করে নিই। ভেবেছিলাম যখন এটা অ্যামাজন থেকে প্রথম অর্ডার করে যখন বাড়িতে এলো তখন থেকেই আপনাদের দেখাবো যে কিভাবে এটাকে অ্যাসেম্বল করতে হয়েছে। কিন্তু জানেন তো, আমি নিজেও কিন্তু এটাকে অ্যাসেম্বল করাটা দেখতে পাইনি। আমি জানি না আমার কখন এই পার্সেলটা এসেছিলো আর আমার বর কখন এটাকে অ্যাসেম্বল করেছে। আসলে মেয়ে থাকলে ইদানিং যা হয়েছে বাড়িতে এখন অবস্থা খুবই শোচনীয়। বাড়িতে আমার বর যদি একটু বাড়িতে থাকে, আমার মেয়েটা কিছুতেই ওকে কোনো রকম কাজ করতে দেবে না, কিচ্ছু করতে দেবে না। তো সেই জন্য ও একেবারে দরজার বাইরে গিয়ে এটাকে অ্যাসেম্বল করেছে। আমি নিজেও জানি না, দেখি অনেকক্ষণ পর দেখতে পাচ্ছি যে ঘরের মধ্যে লোকটা গেল কোথায়। তারপর যখন আমি ভাবলাম যে একবার দরজা খুলে দেখি, তো দেখি দরজার বাইরে এটাকে অ্যাসেম্বল করছে। ওই বিশাল বড় যে তরমুজটা ছিল সেটাকে এখন কেটে ভালোভাবে ফ্রিজে রেখে দিচ্ছি। আর এই এখন দেখছেন যেটা, সেটা হচ্ছে আমাদের বাড়ির একটা আয়না। অনেক দিনের শখ ছিল একটা বড় আয়নার। আমার সাধারণত গোল আয়না খুব পছন্দ, কিন্তু এখানে তো অ্যাপার্টমেন্ট, এখানে দেওয়ালে বেশ ভালোভাবে ফুটো করে যে আমি জিনিসটাকে অ্যাসেম্বল করব, কীভাবে রাখবো, সাজাবো, সেগুলো তো করা একটু চাপের আছে। আর মেয়ে যেহেতু আছে সেই জন্য ভাবলাম যে থাক, ছোট করেই হোক বা বড় করেই হোক, একটা মাটি থেকে যে স্ট্যান্ডওয়ালা সেরকমই কিনি। খুব শৌখিনভাবে কিছু করার দরকার নেই এই মুহূর্তে। তবে অনেক দিনের একটা স্বাদ ছিল যে একটা বড় দেখে আয়না থাকবে, বেশ সুন্দর কাঠের চারপাশটা ফ্রেমিংটা বেশ সুন্দর ডেকোরেশন টাইপের থাকবে। তবে সেরকমগুলোর তো বিশাল দাম। আর এই মুহূর্তে মেয়ে যেহেতু ছোট, বেশ সাজুনি গুজুনি মার্কা জিনিসপত্র কেনাটা একটু চাপেরই হয়ে যায় আমাদের। তাই ভাবলাম থাক, একটা ছোট করে আয়না হোক, নর্মালি হোক আর যাই হোক, সেটা সম্পূর্ণ আমাদের পছন্দের হোক। এই রকম একটা আয়না আমি অ্যামাজনে দেখছিলাম, ভীষণ সুন্দর দেখতে লাগলো। এটা ব্ল্যাক ফ্রেমেরও ছিল, ব্রাউন ফ্রেমেরও ছিল। আমরা এটা গোল্ডেন ফ্রেমের কিনেছি। ওপর দিকটা একটু ইউ স্টাইলের। বাড়িতে যখনই কোনো নতুন কিছু আসে আমার যে কী আনন্দ হয় তা আপনাদের বলে বোঝাতে পারবো না। আসলে অনেক কিছু জিনিস দিয়ে সাজাতে আমার খুব ভালো লাগে, কিন্তু ওই যে বললাম সব কিছুই হচ্ছে আমার মেয়ের মর্জিতে। নতুন জিনিস আসলে আমাদের বড়দের সাথে সাথে ছোটদেরও আনন্দগুলো দেখবে। এখন এই আয়না ছেড়ে ও কিছুতেই সরছে না। সারাক্ষণ ও ভাবছে যে ওর একটা বন্ধু আসা হয়েছে, যাকে একদম ওর মতনই দেখতে। বন্ধুকে একেবারেই চোখের আড়াল করতে চাইছে। আসলে এতটা দিন হয়ে গেল আমরা এখানে এসেছি, একটা বছর হয়ে গেল, এখনও নিজের প্রতিবিম্ব সামনে থেকে দেখাটা একদমই দেখতে পাই না। বাড়িতে একটা সেজন্য আয়নার খুব দরকার ছিল, আর আজকে সেটা স্বাদটা পূরণ হলো। এখন শুধু চিন্তা যে আয়নাটা যেন কোনো কারণে ভেঙে না যায়, কারণ মেয়ে এখন সারাক্ষণ খালি আয়না চারপাশেই ঘুরঘুর করছে। উঠতে বসতে চলতে ফিরতে একবার নিজেকে দেখে নিচ্ছে। অবশ্য ওরই বা কী কাজ, আমরা নিজেরা বড়রাও পর্যন্ত এই আয়নার সামনে একটুখানি নিজেকে দেখে নিচ্ছি। ছেলেটা যেহেতু বাইরে খেলছে, এখনও মহারাজ জানেন না যে বাড়িতে একজন নতুন অতিথি এসছে, আমাদের শখের আয়না। মেয়ে এখন বড় হয়েছে। একদিন তো আপনাদের বলেইছিলাম যে এখন মহারানী সমস্ত কিছুর ওপর উঠে চেয়ার টেবিল যা আছে, এমনকি টুল থাকলে সামনে নিয়ে এসে সেইটা বেয়ে বেয়ে ওপরের অংশটায় উঠে পড়ে। টেবিলের ওপর যেন কিচ্ছু রাখতে পারি না। মাঝে মাঝেই আমি ঘুরতে ফিরতে এই আয়নার সামনে আসছি, কী যে ভালো লাগছে। তবে জানেন, আমার খুব ইচ্ছে এই আয়না চারপাশটা একটুখানি সাজাতে। দেখুন,
আপনাদের দেখিয়ে দিই তাহলে যে আমার প্যান্ট্রিটাকে যখন আমি সেট করলাম পুরোপুরি কেমন লাগছে। সুন্দর না হলেও পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন থাকুক এটাই অনেক। কাজের সময় তো একটুখানি এদিক ওদিক হয়, আবার যখন নতুন কিছু দিয়ে একটু সাজানো যায় বেশ ভালো লাগে। এখন অনেক জিনিস ভালোভাবে দেখা যাচ্ছে যে কোথায় কি রেখেছি, কিভাবে রয়েছে। বেশ কাজের এই ট্র্যাকটা, তবে একটু চিন্তা ছিল যে এই যেন সেট হয় ভালোভাবে, কোনো অংশটাই যেন প্যান্ট্রির কোনো জায়গায় যেন নষ্ট না হয়। তো যাই হোক, আরেকটু বড় লম্বা কিনলে হয়তো ভালো হতো, তবে এটা একদম ঠিকঠাক। যে বিশাল তরমুজটাকে আনা হয়েছিল বাজার থেকে, সেটা তো কেটে সমস্ত রেখে দিয়েছি, কিন্তু এই খোসাগুলো দেখে না মায়া পড়ে গেছে, ফেলতেই ইচ্ছা করছে না। তাই ভাবলাম খোসা দিয়ে একটুখানি তরমুজের খোসা যে চচ্চড়ি হয় সেরকম কিছু বানাই। ছোটোবেলা থেকেই দেখতাম যে কোনো জিনিসই ফেলা হতো না বাড়িতে। খোসা, নানা রকম মাছের ছোটো ছোটো মাছের কাঁটা, সব কিছুই হলে রান্নার কোনো রকমভাবেই তৈরি হয়ে যেত। তো আজকে সেই জন্য তরমুজের খোসা দিয়ে একটা চচ্চড়ি বানাবো, যেটা খেতে অসাধারণ লাগে। আমাদের সবাই আমরা বাঙালি বিশেষ করে জানি যে পটলের খোসা, আলুর খোসা, ঝিঙের খোসা, নানা রকম কিছুর খোসার ভর্তা অথবা বলতে পারেন পাতুরি, যা খুশি বানানো যায়। গরমের এই সুন্দর রসালো ফলটাতে প্রচুর পরিমাণে মিনারেল থাকে বলে এই খোসাটাও কিন্তু অনেক গুণাগুণ বহন করে। এই খোসাতে যে পাতুরিটা আমি করব আজকে, অনেক রকমভাবেই করা যায়, তবে আজকে আমি একদম সিম্পলভাবে একটা রেসিপি বানাচ্ছি। কিছুই না, একটুখানি সাদা তেল দিয়েছি, তবে সর্ষে তেলে করলে বেশি ভালো হয়। একটু আদা আর ফোড়নে শুকনো লঙ্কা আর কালো জিরে। রান্নাটা আমি একদম নিরামিষভাবে করব, তবে এই রান্নাটা কিন্তু আপনি আমিষভাবেও করতে পারেন, পেঁয়াজ রসুন যা খুশি দিয়ে। তবে এই রান্নাটা না সবসময় আমার নিরামিষই খেয়ে অভ্যস্ত এবং আমি খুব ভালো লাগে। কিছুই না, এর মধ্যে যখন ফোড়ন দেওয়া হয়ে গেল তখনই আমি দিয়ে দিলাম একটু হলুদ আর একটুখানি লবণ মিষ্টি, ব্যাস, আর কিচ্ছু কিন্তু লাগে না। এবার এটাকে ভালোভাবে সেদ্ধ হওয়ার পালা। যেহেতু এটা খোসা, তাই জন্য সেদ্ধ হতে একটু টাইম লাগবে। যদি প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নিয়ে আপনি যদি ভর্তা বানান তাহলেও কিন্তু বেশ ভালো হয়। ওপর দিয়ে আমি একটুখানি নারকেলের কুচি দিচ্ছি, এটা কিন্তু অপশনাল, তবে দিয়ে একবার দেখবেন অসাধারণ খেতে লাগে। জাস্ট মনে হবে যে এক থালা ভাত কখন যেন উঠে চলে গেছে। অল্প একটুখানি কড়াইশুঁটিও দিলাম। যেহেতু এটা ভর্তা টাইপের বানাচ্ছি বা পাতুরি বলতে পারেন, নিরামিষ যে কোনো রান্নায় কিন্তু একটু ঝাল ঝাল হলে একটু বেশি ভালো লাগে, মনে হয় যেন ভাতটা একটু বেশি খাওয়া হয়ে গেল। এই রান্নার স্বাদ যদি পেতে হয় তাহলে কিন্তু অবশ্যই অল্প করে নিতে হবে তরকারিটাকে, এবং বেশি করে ভাত নিয়ে খাবেন মুছে মুছে, তাহলেই কিন্তু এই রান্নাটার আসল স্বাদ পাবেন। বেশি করে তরকারি নিয়ে যদি অল্প ভাত দিয়ে খান তাহলে খুব বেশি একটা ভালো লাগবে না। অবশ্য খাওয়ার কিভাবে খাবেন সেটা সম্পূর্ণ আমাদের সকলের নিজস্ব, তবে একবার এই রকম ধরনের কোনো ভর্তা হোক কি পাতুরি হোক, এরকম চচ্চড়ি টাইপের যদি কিছু হয় তখন সব কিছুই ঝোলা ঝোলা খেতে ভালো লাগে না, একটু মুছে মুছে খেলে বেশি স্বাদ পাওয়া যায়। আর কিন্তু এই সমস্ত রান্না একটু ঝাল হলে আর তো কথাই নেই। রান্নাটা শেষ হয়ে যাওয়ার পর ভাবলাম রাতের জন্য ছেলেকে দেওয়ার মতো কি আছে দেখি। ভাবলাম একটু ভাত করে নেব, আর একটু ডাল আছে, একটু লাউ দিয়ে ডাল করেছিলাম। কিন্তু বাসনটা খোলার সাথে সাথেই কেমন যেন একটা মনে হলো যে একটুখানি নষ্ট হয়ে যাচ্ছে। একটু গন্ধ শুকে দেখলাম হ্যাঁ ঠিকই ধরেছি, কিন্তু এতটা দল ফেলে দেবো, কী যে মন খারাপ হচ্ছিল কি বলবো। তারপরে ভাবলাম আরে মা তো অনেক সময় এরকম একটা রেসিপি করতোই, ডালটাকে পুরো ভালোভাবে শুকিয়ে নিত, তারপর গরম ভাতের সাথে একটু কাঁচা তেল, একটু কাঁচা লঙ্কা, একটু লবণ দিয়ে খেয়ে তো দারুণ লাগতো। ভাবলাম তাই করি। তারপরে ভাবলাম ছেলে কি আর ওরকমভাবে খাবে, একটা কাজ করলে কেমন হয়। আমরা তো সবাই ডাল পুরি খেতে খুব ভালোবাসি, তো চলুন ডাল পুরি টাইপের বানিয়ে ফেলি। তো এটাকে ভালোভাবে একটুখানি অল্প একটু তেলের মধ্যে এটাকে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে এরকম টাইট ডোয়ের মতো করে নিলাম। এই পুরটা দিয়ে একটু রুটি বানাবো। রুটিটা মাখাই ছিল, একটু পালং শাকের রুটি করেছিলাম, সেটারই একটুখানি ডো বাকি আছে, তাই ভাবলাম ওটার সাথে একটু মিক্সড করে পুর ভরে এটাকে রুটি করে ফেলি। রুটি মানে ওই পরোটা টাইপের কিছু একটা।
তবে পরোটা হলে বেশি ভালো হবে, কারণ এরকম নষ্ট হয়ে যাওয়া কিছু রান্না যদি একটু ঝাল ঝাল বা একটু টেস্টি মতো কিছু করা যায়, তাহলে আর নষ্ট মনেই হবে না। এত যে অসাধারণ খেতে হয়েছিল আপনাকে কি বলবো। আমার বর তো পুরো চেয়ে চেয়ে খেয়ে নিয়েছে। ভাবলাম রাতে খাওয়াবো, এত ভালো হয়েছে যে বানাতে বানাতেই একের পর এক টপার টপ এসে নিয়ে খেয়ে যাচ্ছে। যাই হোক, রান্নাটা শেষমেশ যে হলো, ফেলতে যে হলো না, এটাই অনেক বড় পাওনা। সত্যি আমাদের মা কাকিমারা এত সুন্দর সুন্দর টিপস আমাদের শিখিয়ে দিয়েছে, ছোটোবেলায় না বুঝলেও এখন সেটা সংসার করতে গিয়ে হাড়ে হাড়ে বুঝতে পারি। শুধু কি মা কাকিমা, আমাদের বিয়ের পর তো আমরা শ্বশুর শাশুড়ির কাছ থেকেও তো অনেক ছোটোখাটো জিনিস শিখতে পারি। সত্যি বলতে রান্নার প্রতি ভালোবাসা তো কোনো কালেই ছিল না। রান্না কি জিনিস কিছুই জানতাম না, ভীষণ ভয় পেতাম ব্যাপারটাকে। শাশুড়ি মার হাতেই আমার রান্নার হাতে করি। তবে রান্নার প্রতি ভালোবাসাটা কিন্তু আমার মা, আমার ছোটো মাসি, আমার বাপের বাড়ির প্রত্যেকটা মানুষের কাছ থেকে শেখা। আর আরেকটা জিনিসও আছে, আমি ভীষণ খেতে ভালোবাসি। বুদ্ধি করে এই যে একটা রেসিপি বানিয়ে ফেলেছি, সেটার জন্য নিজের প্রতি এত আনন্দ হচ্ছিল, এবং সেই সাথে আনন্দ হচ্ছিল এই ভেবে যে আমাদের মা কাকিমারা, ঠাকুমারা, পিসিমারা, এমনকি আমাদের শাশুড়ি মা বা শ্বশুর মশাই যিনি থাকেন না কেন, তাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর জিনিস আমরা শিখেছি, এবং ভগবানের আশীর্বাদে আমরা যে সেটা একদম ঠিকঠাক সময় অ্যাপ্লাই করতে পারছি, এটাই অনেক বড় পাওনা। এই পাওনার সার্থকতা কখন বলুন তো? যখন আমাদের ছেলে মেয়েদের আমরা সেটা ভালোভাবে শেখাতে পারবো। অনেক সময় শেখানোর না কোনো দরকার হয় না, জোর জবস্তি করে শেখানো, মারামারি বকাবকি করে শেখানো, কথা শুনিয়ে শেখানো দরকার হয় না। আমরা যদি নিজেরাই যদি ঠিকভাবে কাজগুলো করি, সেটা দেখে দেখেও আমাদের যারা ছোটরা রয়েছে সবাই সেটা শিখে যায়, এবং সেটা একটা সময় আসলে ঠিক কাজ লেগে যায়। চলুন তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের এই ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ছোটো থেকে একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও রাখবো আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন। নমস্কার।